হরমুজ প্রণালীটা কেন এত গুরুত্বপূর্ণ এবং এই হরমুজ প্রণালী দখল করে আসলে ইরান কি অ্যাচিভ করতে চায় এবং কতদিন তারা এটা দখলে রাখতে পারবে? ইরানের হরমুজ প্রণালী দিয়ে ওয়ার্ল্ডের 20% অয়েল অ্যান্ড গ্যাস চলাচল করে। হুম? হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে ১ম দিনই তারা আনঅফিশিয়ালি বন্ধ করে দিয়েছে এবং তারপরে তারা আমেরিকা অ্যান্ড ইউকের ২ ট্যাঙ্কার গুলোকে আক্রমণ করে ডুবিয়ে দিয়েছে। ডুবিয়ে দেয়নি, আক্রমণ করেছে, রাইট? তারপরে ওইখান দিয়ে অ অ এখন মনে হয় ৩০০ এরও বেশি ট্যাঙ্কার হরমুজের ভিতরে কিন্তু একটা ১৫০ এর মতো ট্যাঙ্কার কিন্তু আটকে বসে আছে চুপচাপ। হুম? আর এইদিকেও প্রচুর ট্যাঙ্কার এখন তেলের দাম বেড়ে যাচ্ছে, রাইট? তেলের দাম বেড়ে যাচ্ছে। কারণ হচ্ছে গিয়ে আম ইন্সুরেন্স বেড়ে গেছে। প্রত্যেকটা জাহাজের ইন্সুরেন্স বেড়ে গেছে। ইন্সুরেন্স বেড়ে যাওয়া মানে হচ্ছে গিয়ে তেলের দাম বেড়ে যাওয়া। হুম? সুতরাং এই সবকিছু মিলিয়ে পুরা বিশ্ব এখন একটা ইকোনমিক্স আনস্টেবিলিটি মধ্যে চলে আসছে। রাইট? আমাদের বাংলাদেশেরও বেশি তেলের মজুদ কিন্তু নাই। হ্যাঁ? আ সো হরমুজ এটা দিয়ে যেটা ইরানের লাভ সেটা হচ্ছে গিয়ে যে এই যে সমস্ত দেশের তেলের দাম বেড়ে যাওয়া, শুধু তেলের দাম বেড়ে যাওয়া না দেখেন। এই অয়েলের বাই প্রোডাক্ট হচ্ছে গিয়ে সিনথেটিক পলিয়েস্টার। তার মানে হচ্ছে যে বিভিন্ন দেশে যে পলিয়েস্টারের যে কারখানাগুলো আছে, পলিয়েস্টার ফ্যাব্রিকের যে পলিয়েস্টারের তারপরে পলিয়েস্টার ফ্যাব্রিকের যে কারখানাগুলো আছে এগুলি সব এখন গ্রাইন্ডিং ডাউন। হ্যাঁ? তারপরে তারপরে ফার্টিলাইজার। এই অয়েলেরই তো আ গ্যাসেরই তো বাই প্রোডাক্ট হচ্ছে ফার্টিলাইজার। রাইট? এই ফার্টিলাইজারটাকেও যদি উৎপন্ন না হলে প্রত্যেকটা দেশের এগ্রিকালচার এর অবস্থা খারাপ হয়ে যাবে। আমাদের দেশেরও। হুম? সুতরাং একই সাথে শুধু তেল, গ্যাস, তারপরে কোবাল্ট, কোবাল্ট না কপার। কপার এক্সট্রাকশন এর জন্য আবার অয়েলের একটা বাই প্রোডাক্ট এর দরকার হয়। সো there are so many industries in the chain that are affected তাতে কি হবে প্রত্যেকটা দেশ এখন আমেরিকা গিয়ে বলবে যুদ্ধ থামাও, যুদ্ধ থামাও। তোমার জন্য আমাদের দেশ আম মানে অর্থনৈতিক ক্ষতির মধ্যে পড়ছে। সো আমেরিকাকে সবাই মিলে একটা চাপের মধ্যে রাখবে। সবচেয়ে বেশি আমেরিকাকে এখন চাপের মধ্যে রাখবে গালফ কান্ট্রিজ গুলা। হুম? সো এইটাই হচ্ছে গিয়ে লাভ হরমুজ বন্ধ করে দেওয়া। তার মানে গালফ কান্ট্রি গুলো চাইবে না যে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হোক। রাইট, অফ কোর্স নট। আচ্ছা, এই হরমুজ প্রণালী কি আর কোনো অল্টারনেটিভ নাই? আপনাকে তখন দেখতে হবে যে এই হরমুজের আশেপাশের দেশ কোনগুলা। আমি শুনেছি বাহরাইনের কোনো অল্টারনেটিভ নাই। ওমান। ই ই ওমানকে ওরা অ্যাটাক করছে না তেমন এক্সেপ্ট ফর ওয়ান পোর্ট। হ্যাঁ? তো আ অ্যান্ড দ্যাট ইস বিকজ অফ ওইটাতেই মনে হয় এই ওকে কেন সেই পোর্টটা আক্রমণ করেছে সেটারও একটা ইন্টারেস্টিং গল্প মানে খবর আছে। খবরটা হচ্ছে UAE, বাহরাইন এরা তো অনেকদিন ধরে জানে যে একটা যুদ্ধ মানে হবে। কোন পোর্টটা? ওমানের একটা পোর্ট আমার নাম মনে নাই। আমি নামের দিকে অতটা বেশি মানে হুম, আম আচ্ছা। নাম মনে রাখাও আমার পক্ষে একটু কঠিন ব্যাপার। আর নামের দিকে আমি অতটা বেশি ইম্পোর্টেন্স দিই না। কারণ ইট ডাজন্ট ম্যাটার। হুম, হুম, একটা পোর্ট। হ্যাঁ? হুম। মূল খবরটা হচ্ছে ওই পোর্টটা দিয়েই ওই লং আম তেলের পাইপ এসে ওই পোর্টটা থেকে UAE-র তেল জাহাজে যেতে পারত। হ্যাঁ? এটা ইরানের কাছে এই খবরটা ছিল যে ওমানের এই পোর্ট দিয়ে অ্যাকচুয়ালি হুরমুজ দিয়ে তেল পাঠাতে না পারলেও নো সোয়েট UAE ক্যান সেল দেয়ার অয়েলস থ্রু দিস পোর্ট। ওই লং পাইপ দিয়ে ওই পোর্টে আসে। এজন্য ওই পোর্টটাকে ড্যামেজ করে দিয়েছে। তাহলে ওদের তেল রপ্তানি বন্ধ। আহা! আচ্ছা। আচ্ছা, আপনি যেহেতু বাংলাদেশের কথা তুললেনই, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতিটা দিয়েছে, তারা এই যে খামেনি মারা গেছে এইসব ব্যাপারে কোনো কথা বলেনি। বরঞ্চ পররাষ্ট্র হুম, হুম, মন্ত্রণালয় আরো উল্টো যে ইরান যে হামলা করতেছে গালফ কান্ট্রিতে হুম, সেগুলোর সমালোচনা করেছে। হুম, আমাদের হুম। যে মানে ভাড়ায় চালিত পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান বিবৃতি দিয়েছে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? যে আপনি কি মনে করেন যে আসলে বাংলাদেশের দিক থেকে বাংলাদেশ ঠিকই আছে এই ধরনের বিবৃতি দেওয়াতে, যেহেতু আমাদের বাংলাদেশ ঠিক নাই। গালফ কান্ট্রিতে ইন্টারেস্ট আছে আমাদের মধ্যে? বাংলাদেশ ঠিক নাই। বাংলাদেশ should have been more diplomatic on this matter and keep a neutral stance. হ্যাঁ? আ কিন্তু এই বিবৃতিটা দিয়ে খলিলুর রহমান প্রমাণ করল যে he is a totally on the American side. সুতরাং আমরা বুঝতে পারছি এখন যে আমেরিকান সাইড মানে ইন্ডিয়ান সাইড। সুতরাং আমরা বুঝতে পারছি এখন যে বিএনপির পররাষ্ট্রনীতি কোন দিকে যাচ্ছে। আর বিএনপির পররাষ্ট্রনীতি যেদিকে যাবে বিএনপির আম ডিফেন্স নীতিও সেদিকেই যাবে। সো আমরা এখন বুঝতে পারছি যে বাংলাদেশের মধ্যে আগামী ৪
5 বছর একটা আ peculiar একটা সিচুয়েশন তৈরি হতে যাচ্ছে। আমরা যেখানে ডিফেন্স নিয়ে অনেক বড়, বড় স্বপ্ন দেখেছি, হ্যাঁ? কারণ বাংলাদেশের এই পর্যন্ত যত procurement হয়েছে ডিফেন্সের সবগুলি হচ্ছে চীন ভিত্তিক। হ্যাঁ? আপনি এই চীন ভিত্তিক আম সিস্টেম গুলোকে আপনি ইন্টিগ্রেট করতে পারবেন না আমেরিকান সিস্টেম দিয়ে। এখন আপনি যদি বলেন যে আপনি আপনার ইউরো টাইফুন আনবেন কিংবা আপনি আপনার F-16 আনবেন, সেটাকে তো আপনি আপনার এয়ার ডিফেন্স সিস্টেম হ্যান-ত্যানের সাথে আপনাকে পুরা সিস্টেম তাহলে আমেরিকা থেকে আনতে হবে। আর আমেরিকার এগুলো তো আপনি একটার দামে চীনের ২ টা কিনতে পারতেন যেটা আমাদের জন্য এনাফ ছিল। বাট যাই হোক, এনিওয়ে আম who am I to tell BNP what to do? এবং আপনার খেয়াল আছে কিনা জানি না, খলিলুর রহমান কিন্তু নির্বাচনের আগে তিনি আমেরিকাতে গিয়ে বলেছেন যে ওই গাজাতে যে একটা ইন্টারন্যাশনাল একটা আর্মি থাকবে ওটাতে তিনি বাংলাদেশ অংশগ্রহণ করতে চায়। এটা তিনি বলেছেন হ্যাঁ, নিজেই কিন্তু বাংলাদেশের নাম নাই সেখানটায়। আম সেখানটায়। আমার লাস্ট খবর নেওয়া পর্যন্ত দেখেছি যেটা, সেটা হচ্ছে যে ওখানে ইন্দোনেশিয়া, তারপরে ই ই ই ইন্দোনেশিয়া পাঠাবে, তারপরে বসনিয়া পাঠাবে, এরকম দেশগুলো, কিন্তু বাংলাদেশের নাম নাই। বাট ইন্দোনেশিয়ার নাম বলার পরে দ্যাট রিমাইন্ডস মি যে ইন্দোনেশিয়া আমেরিকাকে এখন বলেছে, কারণ ইন্দোনেশিয়া ওয়াজ গোইং টু বি দি ডেপুটি কমান্ডার। আমেরিকা মেইন কমান্ড অ্যান্ড ডেপুটি কমান্ড আসছিল ইন্দোনেশিয়ার উপর, এবং তারা মনে হয় ইনিশিয়ালি ২,০০০ না ৪,০০০ সৈন্য পাঠানোর কথা। গতকাল না গত পরশু ইন্দোনেশিয়া ট্রাম্পকে ফোন করে বলেছে যে, "নোপ, উই আর নট গনা, উই আর আউট।" তারা ইরানের পক্ষ নিয়েছে।